এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি বা ঘটনার সাথে এর কোনো রকম মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। গল্পে ব্যবহৃত অপ্রাকৃতিক এবং অলৌকিক ঘটনা শুধুমাত্র কাহিনীর পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কার বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। মন্ডল স্টুডিওর নিবেদন গল্পের ভান্ডার। নমস্কার বন্ধুরা, আমি রাজীব। আজ আপনারা শুনবেন লেখক সুরজিৎ ঘোষের কলমে মেদিনীপুরের আতঙ্কের সেই রাত। দে ভোলা, একবার চা দে তো। মাথাটা না বড় ধরে গেছে। বৃষ্টির ঠান্ডা জলে অসময়ে ভিজেছি, সেই কারণেই বোধ হয় এরকম ভাব হয়ে রয়েছে। একটু কড়া করে চা বানা দেখি বাবা মার। আমি বরং ততক্ষণ একটা বিড়ি ধরাই। কথাগুলো বলতে বলতে ভোলার চায়ের দোকানের ভেতর ঢুকে এলো রামপ্রসাদ ভট্টাচার্য। কুমিল্লা গ্রামের 8 থেকে 80 প্রায় প্রতিটা মানুষই এক নামে চেনে তাকে। রামপ্রসাদ ভট্টাচার্য বড় বিচিত্র চরিত্রের মানুষ। সে এক এক সময় এক এক রকম মূর্তি ধারণ করে। কখনো বাচ্চাদের সাথে ছেলে খেলায় অত্যন্ত ব্যস্ত হয়ে হেসে লুটোপুটি যায়, তো আবার কখনো অত্যন্ত গাম্ভীর্যের সাথে গ্রাম প্রধানের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা সভায় বসে। রামপ্রসাদ ভট্টাচার্য অতীতে কর্মজীবনে এক বেসরকারি প্রতিষ্ঠানের কর্মরত ব্যক্তি ছিল। কাজের সূত্রে তাকে বাংলা সহ ভারতবর্ষের বহু জায়গায় যেতে হয়েছে একাধিকবার। সেই সূত্রে তার অভিজ্ঞতার ভাণ্ডারে এমন অনেক লোমহর্ষক রোমাঞ্চকর ঘটনার স্মৃতি রয়েছে, যা শুনে যে কোনো মানুষের গায়ে উত্তেজনা ও ভয়ে কাঁটা দিতে বাধ্য। বর্তমানে রামপ্রসাদ ভট্টাচার্য কর্মজীবন থেকে বিচ্ছিন্ন হয়েছে আজ প্রায় অনেক বছর হয়ে গেল। তার বয়স এখন 60-এর গণ্ডি পার করেছে। সে যখনই ভোলার চায়ের দোকানে এসে একটু চায়ের আসরে বসে, তখনই কেউ না কেউ তাকে তার অতীত জীবনের কোনো একটা ঘটনা শোনাবার জন্যে অনুরোধ জানায়। তবে বৃদ্ধ রামপ্রসাদ ভট্টাচার্য খুব একটা তার অতীত জীবনের ঘটনার কথা কারো সঙ্গে ভাগ করে নিতে চায় না। বৃদ্ধের মতে তার অতীতের জীবনে নাকি এমন কিছু ভয়ানক ঘটনা ঘটেছে, যা হয়তো কোনো সাধারণ সুস্থ মানুষকে বললে তারা তাকে রীতিমতো পাগল ভাবতে পারে। সেই সমস্ত ঘটনা এতটাই অবিশ্বাস্য এবং অযৌক্তিক। বৃদ্ধ রামপ্রসাদ ভট্টাচার্যের মতে যুক্তি তর্ক দিয়ে সেই সমস্ত কিছু প্রমাণ করা যায় না। তার মানে যে সেই সমস্ত কিছু ব্যাখ্যাহীন বা অযৌক্তিক বিষয়, তা একেবারেই নয়। নিজের সাথে অনেকের মতের অমিল হওয়ার কারণে খুব একটা সেই সমস্ত ঘটনার কথা কারোর সঙ্গে বলে না সে কখনোই। বেশিরভাগ দিনই ভোলার চায়ের দোকানে বসে একটু চা খেয়ে আর মনের সুখে ধূমপান করে চলে যায়। তবে আজ যে তাকে এইভাবে সত্যি একটা ঘটনার কথা বলতে হবে, তা সে নিজেই হয়তো ভাবতে পারেনি। আরে রামপ্রসাদ খুড়ো যে, তা রামপ্রসাদ খুড়ো কেমন আছো? বেশ অনেক দিন পর আবার তোমার সাথে দেখা হলো। কথাগুলো বলতে বলতে ভোলার চায়ের দোকানের ভেতর ঢুকে এলো তরুণ যুবক সুবীর। সুবীর কুমিল্লা গ্রামের ছেলে হলো। দীর্ঘদিন ধরে সে গ্রামের পার্শ্ববর্তী শহরে থাকে পড়াশোনার জন্য। সুবীর বছর 22-এর কলেজে পড়ুয়া ছাত্র। পড়াশোনায় সে বেশ ভালো। সুবীরকে বরাবরই বড় স্নেহ করে রামপ্রসাদ ভট্টাচার্য। দীর্ঘদিন পর সুবীরের সাথে দেখা হওয়ায় বৃদ্ধের ঠোঁটের কোণে উজ্জ্বল হাসির রেখা ফুটে উঠল। স্বাভাবিকভাবেই খানিকটা গলা খাকিয়ে দিয়ে রামপ্রসাদ ভট্টাচার্য বলে উঠল, আরে সুবীর যে, ওই ওই ভিতরে আয়। তোর সাথে তো আর দেখাই হয় না। আমি বেশ ভালো আছি ঈশ্বরের কৃপায়। তা তুই কেমন আছিস? সব কিছু ঠিকঠাক তো? তোর পড়াশোনা কেমন চলছে বল? সময়টা এখন বর্ষাকাল। শ্রাবণ মাসের ভরা বর্ষা হওয়ার দরুন সারা দিনব্যাপী ক্রমাগত বিরামহীনভাবে বৃষ্টি হয়েই চলেছে। দুপুরের পর থেকে বৃষ্টি কিছুটা থামলেও এখন এই আসন্ন সন্ধ্যার সময় ঝমঝম করে বৃষ্টি নেমেছে। বৃষ্টির জলে ভিজে গিয়ে ভিজে মাথা রুমাল দিয়ে মুছতে মুছতে ভোলার চায়ের দোকানের ভেতর ঢুকে এলো সুবীর। চায়ের দোকানের অভ্যন্তরে ইতিমধ্যে দু একটি করে বেশ কিছু খদ্দের এসে বসেছে বেঞ্চে। রামপ্রসাদ ভট্টাচার্যের ঠিক মুখোমুখি একটি বেতের মোড়া টেনে নিয়ে তার ওপর বসলো সুবীর। খুড়োমশাইকে প্রণাম করে সে সৌজন্যমূলক হাসি হেসে বলল,
তোমার সকলের আশীর্বাদে আমি বেশ ভালো আছি এবং আমার পড়াশোনাও খুব ভালোই চলছে। তা সুবীর, গ্রামে কবে এলি তুই? এই তো গতকাল রাতেই এসেছি। আমি তোমার সঙ্গে অতি অবশ্যই দেখা করতে যেতাম, তবে ভালোই হলো তোমার সঙ্গে দেখা হয়ে গেল ভোলাদার চায়ের দোকানে এসে। ভোলাদা, একটা চা দিও তো। রামপ্রসাদ খুড়ো, তুমিও চা নাও। না রে বাবা, আমি ভোলাকে আগেই চা দিতে বলেছি, তোকে আর নতুন করে চা বলতে হবে না আমার জন্য। আচ্ছা বেশ, ঠিক আছে, আমি তাহলে তোমার চায়ের দামটা মিটিয়ে দেব। খুড়ো, আজ যখন এখানে তোমার সাথে আমার দেখা হয়ে গেল, আর এখন বেশ কিছুটা সময় যখন তোমাকে এই ভোলাদার চায়ের দোকানে আটকে থাকতেই হবে, তাহলে এই সুযোগে তুমি বরং একটা তোমার অতীত জীবনের অভিজ্ঞতার কথা আমাদের বলে শোনাও তো। বাইরে যে হারে বৃষ্টি আরম্ভ হয়েছে, তাতে আধ ঘন্টা 1 ঘন্টার আগে এ বৃষ্টি থামবে বলে তো আর মনে হয় না। একখানা বেশ ভয়ের গা ছমছম গল্প হলে এরকম অন্ধকারাচ্ছন্ন অতি ভৌতিক পরিবেশে বিষয়টা একেবারে জমে যাবে। অনেকদিন হলো তোমার মুখ থেকে কোনো গল্প শুনি না। সুবীরের এই প্রস্তাবে যেন প্রাণ ফিরে এলো ভোলাদার ছোট্ট চায়ের দোকানের ভেতর বসে থাকা মানুষগুলোর মধ্যে। প্রত্যেকেই একটু নড়েচড়ে বসলো জমাটি একটা গল্প শোনার লোভে। এমনিতেই পরিবেশ মেঘাচ্ছন্ন হওয়ার কারণে আজ অদ্ভুত রকমের একটা অন্ধকারাচ্ছন্ন নেমে এসেছে খুব তাড়াতাড়ি। নিকষ কালো এই অন্ধকারের মধ্যে কেবলমাত্র আলোর উৎস বলতে চায়ের দোকানের মধ্যে জ্বলতে থাকা ছোট্ট টিমটিমে লণ্ঠনের আলোটাই একমাত্র ভরসা। ভোলা দুটি মাটির ভাঁড়ে চা ঢেলে একটি বাড়ি দিল রামপ্রসাদ ভট্টাচার্যের দিকে এবং অপরটি তরুণ যুবক সুবীরের দিকে। এনেন কর্তা, আপনার চা। সুবীর, তোর চাটাও এখানে রাখলাম। উষ্ণ ধুমায়িত চায়ের ভাঁড়ে তৃপ্তির চুমুক বসিয়ে সুবীর তাকালো রামপ্রসাদ ভট্টাচার্যের দিকে। সে ততক্ষণে হাতের জ্বলন্ত বিড়িটা ছুঁড়ে ফেলেছে দোকানের বাইরে থাকা রাস্তায় জমা জলের মধ্যে। মাঝে মধ্যেই গুরুম গুরুম শব্দে গর্জে উঠছে মেঘরাশি। কালো কুচকুচে গালিচার মতো গগন বক্ষকে আড়াআড়িভাবে চিরে দিয়ে ইন্দ্রদেবের লগলকে তলোয়ার বয়ে যাচ্ছে আকাশের এক প্রান্ত থেকে অপর প্রান্তের পানে। ভোলার চায়ের দোকানে বসে থাকা প্রত্যেকে অধীর আগ্রহের সাথে অপেক্ষা করতে আরম্ভ করলো একটা জমজমাট বেশ ভয়ের গল্প শোনার জন্য। রামপ্রসাদ ভট্টাচার্য এবার বলতে আরম্ভ করলো তার কাহিনী। তোমরা তো জানো যে আমি আমার সারা জীবনের বেশিরভাগ সময়টাই কাটিয়ে দিয়েছি বাংলা তথা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে। অবশ্য আমি সেই সমস্ত নানান অচেনা অজানা জায়গায় যেতাম আমার কর্মসূত্রের কারণে। সেইবার আমাকে একবার যেতে হলো মেদিনীপুরে। হঠাৎ করে মেদিনীপুরে একটি গ্রামে যাওয়ার দরকার পড়ল। এখনকার দিনের পথঘাট, যাতায়াত, সমাজ ব্যবস্থা এতটা উন্নত হলেও আমি যে সময়ের কথা বলছি সেই সময় কিন্তু এত উন্নতি ঘটেনি। বিজলিবাতির উজ্জ্বল আলো তখনও পৌঁছে যায়নি গ্রামে গ্রামে। আমার এখনও বেশ মনে আছে সেই ঘটনার কথা, আর মনে থাকবেই না কেন? কোনো মানুষের সাথে যদি এই রকম ভয়ানক ঘটনা ঘটে তাহলে সে কখনোই এই অভিজ্ঞতা ভুলতে পারবে না। তো আমি এই কথাটা কেন বললাম তা তোমরা এই ঘটনার শেষে নিশ্চয়ই বুঝতে পারবে। ওপর মহল থেকে আমাকে মেদিনীপুরের ওই গ্রামে যাওয়ার কথা জানানো হলো। খুব সম্ভবত সেই গ্রামটার নাম ছিল পাঁচমারি, তবে এখন সেই গ্রামটা ওই একই নাম রয়েছে কিনা তা বলতে পারবো না। ট্রেনে করে আমি যখন পাঁচমারি গ্রামে যাওয়ার নির্দেশে স্টেশনে নামলাম, তখন রীতিমতো সন্ধ্যার গাঢ় অন্ধকার ঘনিয়ে এসেছে চারপাশ জুড়ে। সময়টা তখন বৈশাখ মাস ছিল। আকাশের দিকে তাকানো মাত্রই বুকের মধ্যে কেমন যেন মোচড় দিয়ে উঠল। গোটা আকাশ পুরোপুরি ছেয়ে গিয়েছে কালো জমাট বাঁধা মেঘে। সনসন করে ঝোড়ো বাতাস বইতে লাগলো প্রবল বেগে। আকাশের অবস্থা দেখে বিলক্ষণ বুঝতে পারলাম যে আর কিছুক্ষণের মধ্যেই কালবৈশাখী ঝড় উঠতে চলেছে। তাই সিদ্ধান্ত নিলাম স্টেশন লাগোয়া যে কার্যালয়টি আছে তার মধ্যেই আমি আশ্রয় নেব আপাতত, যতক্ষণ না প্রাকৃতিক দুর্যোগটা থামছে। এই পর্যন্ত বলে রামপ্রসাদ ভট্টাচার্য একবার চায়ের শূন্য মাটির ভাঁড়টা ছুঁড়ে ফেলল আস্তাকুড়ের দিকে। বাইরের দামাল বাতাসের সাথে
কনকনে ঠান্ডা বৃষ্টির জলের ঝাঁপ মিশে ঢুকে এলো চায়ের দোকানের ভেতর। ইতিমধ্যেই অন্ধকার আরও বেশ কিছুটা ঘনীভূত হয়েছে। বাইরের দিকে একটিবার তাকিয়ে পুনরায় গল্প বলতে শুরু করলো বৃদ্ধ রামপ্রসাদ ভট্টাচার্য। 5 মাইল স্টেশনের ওই ভাঙাচোরা পরিত্যক্ত কার্যালয়টির মধ্যে আশ্রয় নিয়ে আমি যে কত বড় বুদ্ধিমানের কাজ করেছিলাম তা আমি বুঝতে পারলাম কিছুটা সময় পরে। প্রথমে ভীষণ ঝড় উঠল, আর তারপরেই শুরু হলো তুমুল বৃষ্টিপাত। তোমাদের কি বলবো হয়ে, সেই রকম ঝড় বৃষ্টি খুব একটা সচরাচর দেখা যায় না। কালবৈশাখীর এরকম ভয়ানক রূপ জীবনে আমি প্রথমবার প্রত্যক্ষ করেছিলাম। চারিদিকে যত দূর দৃষ্টি যায় তত দূর নিশ্ছিদ্র কালো অন্ধকার বিদ্যমান। সেই অন্ধকারাচ্ছন্নে মাত্রা এতটাই বেশি যে মাত্র কয়েক হাত তফাতে দাঁড়িয়ে থাকা কোনো জিনিস যেন নজরে পড়ে না। এরকম জনশূন্য এলাকায়, এমন অচেনা একটা জায়গায় দুর্যোগের শিকার হয়ে সম্পূর্ণ একাকী থাকার কারণে বুকের ভেতরটা যেন এক অশনি আশঙ্কায় সহসা মোচড় দিয়ে উঠল। ওই পুরনো কার্যালয়টির মধ্যে অন্ধকারে আমি সম্পূর্ণ একলা দাঁড়িয়েছিলাম। তখনকার দিনে এখনকার মতো এমন ফোন থাকেনি। আলোর উৎস বলতে কেবলমাত্র সঙ্গে থাকা একটা দেশলাই বাক্সই যা ভরসা। ফস শব্দে একটা দেশলাই কাঠি জ্বালিয়ে চারিদিকটা একবার দেখার চেষ্টা করলাম। যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে কোনো বিষাক্ত কীটপতঙ্গ বা সাপের ডেরা রয়েছে কিনা তা বোঝার জন্য। তবে দেশলাই কাঠি জ্বালানো মাত্রই হাওয়াতে তা সঙ্গে সঙ্গে নিভে যাওয়ায় কিছুই নজরে এলো না। আলো জ্বালাবেন না, আলো একেবারেই সহ্য করতে পারি না। আমি তড়াক করে লাফিয়ে কয়েক পা পিছিয়ে এলাম। বুকের বাম পাশে ঠিক হৃৎপিণ্ডটার মধ্যে কে যেন জোরালো হাতুড়ি বাড়ি মারল, আর সেই কারণেই হৃদস্পন্দনের গতি বেড়ে গেল কয়েক গুণ। আমি এতক্ষণ ধরে ওই কার্যালয়ে থাকার পরেও একবারের জন্য বুঝতে পারিনি যে সেথায় আমি ছাড়াও আরও অন্য কোনো মানুষ রয়েছে। কথাগুলো ভেসে এলো আমার ঠিক পেছনের অন্ধকারাচ্ছন্ন পরিবেশ থেকে। চকিতে ঘাড় ঘুরিয়ে পেছনের দিকে তাকালাম। তোমাদের তো আগেই বলেছি, গোটা জায়গাটা অন্ধকারের অতল সমুদ্রে তলিয়ে গিয়েছিল। খুব স্বাভাবিকভাবেই সে কারণেই মাত্র কয়েক হাত তফাতে থাকা কোনো ব্যক্তি বা বস্তু নজরে পড়ছিল না। তবে এইবার চোখের দৃষ্টি খানিকটা সংকুচিত করে ও দীর্ঘক্ষণ আধারে দাঁড়িয়ে থাকার কারণে চোখ সয়ে যাওয়ায় এবার আমি দেখলাম একটা কিংভূত কিমাকার দর্শন লোক বসে আছে। তবে তাকে দেখতে ভারী অদ্ভুত। মাথা ভরা তার ঝাগড়া ঝাগড়া ঘন কালো চুল, দুটো বড় বড় ড্যাবড্যাবে চোখ। গায়ের রং বোঝা যায় না সঠিকভাবে, তবে শীর্ণকায় তার শরীর। দেহের তুলনায় মাথাটা যেন অস্বাভাবিক রকমের বড়। আতুর গা, কোমরে জড়ানো রয়েছে একটি মলিন ধুতি। শতাব্দী প্রাচীন কার্যালয়ের এক কোণে বসে আছে সেই মানুষটি। তবে সবচেয়ে আশ্চর্যজনক এবং ভয় ধরানো যে বিষয়টি তা হলো তার দুই চোখ। হ্যাঁ, এমন অন্ধকারের মধ্যেও জোনাকির পোকার আলোর মতো একটা মৃদু অনুজ্জ্বল আলো যেন বেরিয়ে আসছে অক্ষি কঠোরের বিস্ফারিত দুই চোখের মধ্যে থেকে। আমি বেশ ঘাবড়ে গিয়েছিলাম ঠিকই, কিন্তু তা বহিঃপ্রকাশ করলাম না। বুকের মধ্যে কিছুটা সাহস ফিরিয়ে এনে ভারী গলায় বললাম, তুমি কে? এখানে এভাবে বসে আছো কেন? কখন থেকে বসে রয়েছো? আমার কথা শুনে সেই অদ্ভুত লোকটি এবার কেমন যেন খ্যাক খ্যাক করে হেসে উঠল। তার হাসির ধরন আমার মোটেই পছন্দ হলো না। সে এমনভাবে হাসতে আরম্ভ করলো যেন আমি তাকে রীতিমতো কোনো মজার কথা বলেছি। তার এইরকম হাসি আমার বড়ই বিরক্তির কারণ হলো। মনের মধ্যে থেকে সবটুকু ভয় নিমেষে দূর হয়ে মাথায় জন্ম নিল ক্রোধ। আমি খানিকটা চটে গিয়ে উঁচু গলায় বললাম, কি হলো? এভাবে হাসছো কেন? আমি হাসার মতো কি কথা বলেছি? আমার ধমকানিতে এবার কাজ হলো। হাসি থামালো সেই লোকটা। একটা অদ্ভুত ধরনের খনা গলায় সে বলল, মাফ করবেন, আমি আপনার কথা শুনে হাসলাম বলে। আসলে আমি এখানেই থাকি, এই বাড়িতে বহু দিন ধরে রয়েছি। কি জানি
কত বছর হয়ে গেল এখানে এভাবে পড়ে আছি, সময়ের কোনো ঠিক হিসেব নেই। অন্ধকার আমার ভীষণ প্রিয়, আলো একেবারেই সহ্য হয় না। তাই তো আপনাকে বললাম আলো জ্বালাবেন না। লোকটার কথাগুলো আমার ভারী গোলমেলে ঠেকলো। আমার মনে সংশয় জাগলো ওই মানুষটির মানসিক সুস্থতা নিয়ে। কোনো সুস্থ স্বাভাবিক মানুষ কখনোই এই রকম অবান্তর কথা বলতে পারে না। নিজের ভাগ্যের প্রতি বড়ই রাগ হলো। এই রকম এক দুর্যোগে যাও বা একটা মাথা গোজার মতো ঠাঁই পেলাম, তাও কি না এরকম একটা পাগলের সাথে এক করতে থাকতে হচ্ছে। এ কথা ভেবেই বুকের মধ্যে এক অন্যরকম অনুভূতি ছড়িয়ে পড়ল। মস্তিষ্কে এমন দুশ্চিন্তাও হলো যে এই পাগল যদি আমার কোনো ক্ষতি করার চেষ্টা করে। কথায় বলে পাগলে কি না করে। তাই নিজেকে রক্ষা করার জন্য একটা শুকনো মোটা গাছের ডাল অন্ধকারে হাতড়ে আবিষ্কার করলাম। আমার মনের মধ্যেকার এই সমস্ত ভাব কি যেন এক দুর্ভেদ্য উপায়ে বুঝতে পেরে গেল সেই লোকটি। সে তার ওই দুই বিস্ফারিত অনুজ্জ্বল চোখ দিয়ে তাকালো আমার দিকে। তারপর আবার কিছুটা খ্যাক খ্যাক করে হেসে বলল, কি ভাবছেন? কোন এক পাগলের পাল্লায় পড়েছেন বুঝি? না না, আমি পাগল নই। আমাকে দয়া করে পাগল বা বদ্ধ উন্মাদ ভাববেন না। আমি প্রায় শিউরে উঠলাম। কিছুতেই বুঝতে পারলাম না যে ওই অদ্ভুত দর্শন লোকটা আমার মনের কথা বুঝতে পারলো কি করে। তার মুখের অভিব্যক্তি দেখে আমার মনে হলো সে যেন আমার দিকে তাকিয়ে ব্যঙ্গের হাসি হাসছে অতি নীরবে। আমার মনের মধ্যে চলতে থাকা সমস্ত কিছুই যেন তার জানা। আমি এবার সেই লোকটির থেকে বেশ অনেকটা দূরত্ব বজায় রেখে এবং হাতের নাগালে ওই মোটা শক্ত লাঠিটা রেখে অপেক্ষা করতে লাগলাম প্রাকৃতিক দুর্যোগ থামার জন্য। সেই রাতে এক একটি সেকেন্ড যেন আমার কাছে এক এক ঘন্টার মতো মনে হতে লাগলো। আর চোখে আমি বারবার নজর রাখছিলাম সেই পাগলাটে মানুষটির ওপর। দেখলাম সে ওই শতাব্দী প্রাচীন পরিত্যক্ত কার্যালয়ের এক কোণে বসে রয়েছে। তবে তার ঠোঁটের কোণে যেন সর্বদাই ফুটে আছে একই রকম ওই ব্যঙ্গের তীব্র হাসি। সে বুঝি পলকহীনভাবে তাকিয়ে রয়েছে আমার দিকে। তা অনেকটা সময় এইভাবে আটকে থাকার পরে শেষমেশ যে সুস্থ স্বাভাবিক অবস্থায় বাইরে বেরিয়ে আসতে পেরেছিলাম এটাই যথেষ্ট। লোকটা কেমন যেন অদ্ভুত। এইরকম অদ্ভুত লোক আমি এর আগে কখনো কোনো দিন দেখিনি। প্রাকৃতিক দুর্যোগ অর্থাৎ সেই ভীষণ কালবৈশাখীর ঝড় জল থামার পর আমি সেই কার্যালয় ছেড়ে বাইরে বেরিয়ে এসে বেশ খানিকটা স্বস্তির নিঃশ্বাস নিলাম। মনের মধ্যে ওই লোকটিকে নিয়ে যে হাজারো রকমের দুশ্চিন্তা জন্ম হয়েছিল তা থেকে মুক্তি পেলাম। হাঁপ ছেড়ে বাঁচা বোধ হয় একেই বলে। প্রায় একটানা 40 থেকে 45 মিনিট মুষলধারে বৃষ্টি আর প্রবল ঝঞ্ঝার পর আকাশ কিছুটা পরিষ্কার হলো। তবে জল সম্পূর্ণরূপে থামলো না। ঝোড়ো হাওয়া বইতে থাকলো বেশ জোরালোভাবে। আমি যখন সেই কার্যালয়টি ছেড়ে বেরিয়ে এলাম তখন অন্তিমবারের মতো একবার পিছন ফিরে তাকালাম অন্ধকার কোণের মধ্যে ঘাপটি মেরে উবু হয়ে বসে থাকা সেই অদ্ভুত লোকটির দিকে। তাকিয়ে দেখলাম সে যেন আমার দিকে কেমন কডমড দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। হিংস্র শ্রাপদ প্রাণী নিরীহ শিকারের ওপর ঝাঁপিয়ে পড়ার পূর্বে ঠিক যেরকম চাউনিতে তাকিয়ে থাকে তার দৃষ্টির মধ্যে উপস্থিত ছিল হুবহু সেই রকম একটা চাহনি। তোমাদের তো আগেই বলেছি যে তখনকার দিনে বৈদ্যুতিক বাতির আলো পৌঁছে যায়নি গ্রামে গ্রামে। প্রত্যন্ত গ্রামগুলি সত্যি অচপাড়াগা ছিল। বৃষ্টি থামলো ঠিকই, কিন্তু দুর্ভোগ কিছু কমলো না। কাঁচা কাদা মাটির রাস্তা ধরে জমা জলের বুকে ছপ ছপ শব্দ তুলে আমি বহু কষ্টে খুব সাবধানে এগিয়ে যেতে লাগলাম সামনের দিকে। সরু কাঁচা মাটির রাস্তাটা আঁকা বাঁকাভাবে সরপিল গতিতে এগিয়ে গিয়েছে সেই পাঁচমারি গ্রামের দিকে। রাস্তার দুই ধারে কেবলই ফাঁকা জমি। বিপুল পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে
জমির কিছু কিছু নামলা জায়গায় জল জমেছে। রাস্তার দুই ধারে থাকা ছোট ছোট গুল্ম লতা পাতা আর কচু বনের ঝোপ থেকে ভেসে আসছে একটানা ব্যাঙের গর্জন। দূরে দূরে মাঝে মধ্যে দাঁড়িয়ে থাকা ঢ্যাঙা গাছপালার মধ্যে বসবাসকারী ঝিঝি পোকার আওয়াজও কর্ণগোচর হলো। আকাশের বুকে মেঘ কিছুটা কেটে যাওয়ায় গোলাকার উজ্জ্বল চাঁদ উঠেছে মধ্য গগনে। সেই চাঁদের উপচে পড়া মোহময়ী জ্যোৎস্না আলো সমগ্র ধরাতলের ওপর নেমে এসে এক অদ্ভুত সুন্দর নৈশ সৌন্দর্যে পরিপূর্ণ করে তুলেছে চারপাশ। সেভাবেই বেশ অনেকটা পথ হাঁটতে হাঁটতে আসার পর আমার নজর এলো রাস্তার ধারে একটা উঁচু মতো বাঁশের মাচার ওপর বসে আছে বেশ কিছু স্থানীয় মানুষজন। বহুক্ষণ পরে কোনো মানুষের দেখা পেয়ে আমার শরীরের মধ্যে কেমন যেন একটা বল ফিরে এলো। তবে আমি তখনও বুঝতে পারছিলাম না যে আমার জন্য ঠিক কী সাংঘাতিক ভয়াবহতা অপেক্ষা করে রয়েছে। একটা না এত দূর পর্যন্ত গল্প বলার পর এবার একটু থামলো রামপ্রসাদ ভট্টাচার্য। ভোলা সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে সেটা বাড়িয়ে দিল তার দিকে। রামপ্রসাদ ভট্টাচার্যের ঠোঁটের কোণে মৃদু হাসির রেখা ফুটে উঠল। তার চোখ মুখে ধরা দিল প্রসন্নতার ছাপ। দেশলাইয়ের কাঠি জ্বালিয়ে সিগারেটে আগুন ধরিয়ে লম্বা লম্বা টান দিতে লাগলো রামপ্রসাদ। ভোলা সুবীর সহ প্রত্যেকেই মুখাপেক্ষী হয়ে বসে রইল তার দিকে চেয়ে। সিগারেটের অর্ধেকটা শেষ করার পর বৃদ্ধ রামপ্রসাদ নিজে থেকেই বলতে আরম্ভ করলো তার পরের অংশ। আমি সেই বাঁশের মাচার নিকটে গিয়ে একাধিক মানুষের মুখোমুখি হলাম। তাদের সকলকেই দেখে বুঝতে পারলাম যে তারা প্রত্যেকেই এখানকার স্থানীয় মানুষ। এরকম রাতে আমার মতো এক অপরিচিত অচেনা মানুষকে দেখে তারা বেশ অবাক চোখে বিস্ময়ের সাথে তাকিয়ে রইল আমার দিকে। যাবতীয় নীরবতা ভেঙে আমি তাদের উদ্দেশ্যে জিজ্ঞাসা করলাম, আচ্ছা দাদা, এখান থেকে পাঁচমারি গ্রাম কত দূর বলতে পারবেন? পাঁচমারি গ্রাম? সে তো এখান থেকে বেশ অনেকটা দূরের পথ। আপনি কে? কোথা থেকে আসছেন? কথাগুলো বলল ওই দলের মধ্যে উপস্থিত প্রায় আমারই মতো সমবয়সী এক তরুণ যুবক। সেখানে মোট 5-6 জন মানুষ উপস্থিত ছিল। তাদের বয়স বিভিন্ন, প্রবীণ নবীন সকলেই উপস্থিত সেখানে। গ্রামের ওই যুবকের প্রশ্নের উত্তরে আমি বললাম, আমার নাম রামপ্রসাদ ভট্টাচার্য, আমি বহু দূর থেকে আসছি। পাঁচমারি গ্রামে আমাকে যেতে হবে কর্মসূত্রে। অনেকক্ষণ আগে স্টেশনে নেমেছি, কিন্তু তারপর এমন ঝড় জল আরম্ভ হলো যে রাত হয়ে গেল। আমার এই কথা শুনে সেইখানে উপস্থিত প্রতিটা মানুষ একে অপরের সাথে দৃষ্টি বিনিময় করল। তাদের প্রত্যেকের চোখের চাউনির মধ্যে কীরকম যেন একটা অস্বাভাবিক মিশে ছিল। তারা যেন সাংকেতিক ভাষায় নিজেদের মধ্যে কোনো কথা বিনিময় করল। আমি সে সমস্ত কিছু বুঝতে পারলাম না। ওই দলের মধ্যে উপস্থিত সবথেকে বয়স্ক প্রবীণ বৃদ্ধ মানুষটি আমার দিকে তাকিয়েছিল পলকহীনভাবে। ভদ্রলোকের বয়স প্রায় 60-এর ঊর্ধ্বে। মাথা ভরা চকচকে টাকের ওপর চাঁদের আলো পড়েছে। দুই ধারে সাদা সাদা চুল বিদ্যমান, ধপধপে সাদা ভুরু আর ঠোঁটের ওপর মোটা পেল্লাই গোঁফ। পরনে তার একখানা ধুতি এবং পাঞ্জাবি। ভদ্রলোক গড়গড়ার নলে মনের সুখে টান দিচ্ছিলেন। এবার সে আমার উদ্দেশ্যে বলে উঠল, আমার নাম রাখহরি সান্যাল, আমি এখানকার মোড়ল। তা বাবা, এত রাতে তুমি পাঁচমারি গ্রামে যাবে কেন? তুমি চাইলে আমাদের এখানে থেকে যেতে পারো। এখান থেকে পাঁচমারি গ্রাম কিন্তু বেশ অনেকটা দূরের পথ। এতটা পথ হেঁটে যাবে এমন রাত বিরিতে, এই জন্যেই বলছি। ওই বৃদ্ধ ভদ্রলোক তথা রাখহরি সান্যালের এই কথা শুনে আমার মনটা যেন ভরে গেল। সত্যি গ্রামে গঞ্জে মানুষেরা কতটা সরল হয়, কতটা সাদাসিধে ভালো মনের মানুষ হয় ওরা। আর ঠিক এই কারণেই আমার মতো একটা অচেনা অজানা বহিরাগত ছেলেকে নিজেদের বাড়িতে রাতের বেলায় শুধুমাত্র আমার বিপদের আশঙ্কা করে থাকার কথা বলতে পারে। এই কথাই ভাবলাম। আমি সৌজন্যমূলক
মৃদু হাসি হেসে রাখোরি মশাইয়ের উদ্দেশ্যে বললাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার বিপদের কথা ভেবে নিজেদের বাড়িতে আশ্রয় দেওয়ার ইচ্ছা প্রকাশ করার জন্য। সত্যি আপনার মতো ভালো মনের মানুষ বড় কমই দেখেছি, কিন্তু মাফ করবেন, আমার আজ রাতেই সেই গ্রামে গিয়ে উপস্থিত হতে হবে। কাল খুব ভোরে আমার কাজ রয়েছে। আজ রাতে যদি আমি এখানে থেকে যাই তাহলে অনেকটাই দেরি হয়ে যাবে। কিন্তু বাবা, তুমি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করলে বোধহয় ভালো হতো। বুঝতেই তো পারছো, গ্রামগঞ্জের রাস্তা অন্ধকারে পরিপূর্ণ, তার উপর আবার এরকম বৃষ্টি হয়েছে। কি জানি পথে ঘাটে কোনো বিপদের মুখোমুখি হও কি না। না রাখোরি মশাই, আমার পক্ষে থাকা সম্ভব হবে না। আপনি আমার ঠিকানাটা বলে দিন, আমি ঠিক পৌঁছে যেতে পারবো। দয়া করে আমাকে নিয়ে এত বেশি চিন্তা করতে হবে না। রাখোরি মশাইয়ের বহু অনুরোধের পরেও আমি তাদের গ্রামে থাকতে রাজি হলাম না দেখে তার মুখ জুড়ে কেমন যেন অন্ধকার ঘনিয়ে এলো। তিনি বুঝি বেশ কিছুটা হতাশাগ্রস্ত হয়েই এক প্রকার আমাকে পাঁচমারি গ্রামের ঠিকানা বলে দিলেন। ঠিকানা জেনে ধন্যবাদ জানিয়ে পিছন ফিরে আমি পুনরায় হাঁটতে আরম্ভ করতেই যাব, ঠিক এমন সময় রাখোরি মশাই গড়গড়ায় টান দিয়ে ধোয়া ছেড়ে বললেন, দাঁড়াও বাবা, তোমাকে আর একটা কথা বলার আছে। এই কথাটা অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ। তোমাকে যদি এই কথা না বলি তাহলে তোমার বড় বিপদ ঘটতে পারে। রাখোরি মশাইয়ের দিকে তাকিয়ে আমি দেখলাম তার মুখ কেমন যেন থমথমে হয়ে উঠেছে। দু চোখের কোণে যে জিনিসটা উকি মারছে তা ভয় বা আতঙ্ক ছাড়া আর অন্য কিছুই নয়। ভদ্রলোকের গলার আওয়াজ কেমন যেন পরিবর্তন হয়ে গিয়েছে মাত্র কিছু সময়ের মধ্যেই। তিনি ভারী দুশ্চিন্তার সাথে থমথমে গলায় বললেন, রাতের বেলায় তুমি যেতে চাইছো, যাও বাবা, তবে তোমাকে একটু সাবধান করে দেওয়ার দরকার আছে। যাওয়ার সময় যদি কোনো মোটর গাড়ি তুমি দেখতে পাও তাহলে ভুলেও খবরদার ও গাড়ির মধ্যে তুমি কিন্তু উঠবে না। মোটর গাড়ির চালক করিম মিয়া যদি তোমায় বারবার করে তার গাড়িতে উঠতে বলে তাহলেও তার কথা তুমি শুনবে না। তুমি যেমনভাবে হেঁটে যাচ্ছ ঠিক সেই রকমভাবেই হেঁটে যাবে। সত্যি কথা বলতে রাখোরি মশাইয়ের শেষের বলা ওই কথাগুলো শুনে আমার বেশ খানিকটা ভয় লাগলো। বুকের মধ্যে একটা ঠান্ডা শিরশিরে অনুভূতি ছড়িয়ে পড়ল খুব সূক্ষ্মভাবে। আমি বুঝতে পারলাম রাখোরি মশাই আমার উদ্দেশ্যে যে কথাগুলো বললেন তার মধ্যে একটা অন্তহীন রহস্য রয়েছে। টের পেলাম আমার গলা শুকিয়ে যাচ্ছে ক্রমশ। একটা শুকনো ঢোক গিলে বহু কষ্টে জিজ্ঞাসা করলাম, কেন রাখোরি মশাই, আপনি হঠাৎ এরকম কথা বললেন কেন? করিম মিয়ার মোটর গাড়িতে উঠলে কি কোনো বিপদ নেমে আসতে পারে আমার ওপর? হ্যাঁ বাবা, বিপদ বলে বিপদ, চরম বিপদ নেমে আসবে তোমার ওপর। তোমার প্রাণ সংশয় দেখা দিতে পারে, মৃত্যু অবধারিত হয়ে পড়বে। তাই জন্যেই বলছি, করিম মিয়া তোমাকে যতই তার মোটর গাড়িতে ওঠার জন্য পিড়াপিড়ি করুক না কেন, তুমি কিছুতেই তার গাড়িতে উঠবে না, তাকে অপমান করে তাড়িয়ে দেবে। কথাটা মাথায় রেখো, না হলে তোমার চরম বিপদ ঘটবে। এই তো গল্প একেবারে জমে উঠেছে। উফ, শুনতে শুনতে যেন গায়ে কাঁটা দিয়ে উঠছে। বলো দা, আর একবার করে চা দাও গো। চা ছাড়া এমন বৃষ্টি ভেজা ঠান্ডা ওয়েদারে গল্পের আসর ঠিক জমবে না। বৃদ্ধ রামপ্রসাদ ভট্টাচার্য এতক্ষণ পর এবার একটু থামতেই বেঞ্চ থেকে উঠে দাঁড়িয়ে চায়ের দোকানদার ভোলার উদ্দেশ্যে কথাগুলো বলল তরুণ যুবক সুবীর। সুবীরের কথা শুনে তৎক্ষণাৎ ভোলা চায়ের কেটলি চাপালো উনুনের ওপর। হাত পাখা নেড়ে উনুনের আঁচ খানিকটা গনগন করে দিল। গরম দুধের মধ্যে চা পাতা আর চিনি দিতেই টকবক করে ফুটতে আরম্ভ করলো চা। গুমটি মতো ছোট দোকানটার ভেতর বসে থাকা অন্যান্য মানুষজন কেউ মুখে টু শব্দটি করছে না। সকলেই যেন বোবা হয়ে গেছে গল্পের উত্তেজনায়। কাঁধের গামছাটা দিয়ে কপালের জন্ম নেওয়া বিন্দু বিন্দু ঘাম মুছে ভোলা এক ঝলক রামপ্রসাদ ভট্টাচার্যের দিকে তাকিয়ে বলল,
সত্যি কর্তা, গল্পটা কিন্তু নেহাত মন্দ লাগছে না শুনতে। ভোলার এই কথা শুনে বৃদ্ধ রামপ্রসাদ এবার বেশ খানিকটা চটে গিয়ে খানিকটা মেজাজের সাথে বলল, ওহ, তখন থেকে কি গল্প গল্প বলে চলেছিস বলতো? আমি তোদের মোটেও কোনো অলীক কাল্পনিক গল্প বা মিথ্যার আশ্রয় নিয়ে বানানো গল্প বলছি না। বলছি আমার নিজের জীবনে ঘটে যাওয়া এক ভয়ানক অভিজ্ঞতার কথা। তোরা যদি আর একবার আমার বলা সত্য ঘটনাকে গল্প বলে উল্লেখ করিস, তাহলে আমি কিন্তু বেশ অপমানিত বোধ করব এবং সেখানেই কাহিনী অসমাপ্ত অবস্থায় থামিয়ে উঠে যাব। রামপ্রসাদ ভট্টাচার্যের ধমকানিতে ভয়ে যেন ঠকঠক করে কাঁপতে লাগলো চায়ের দোকানদার ভোলা। সে জানে যে একবার যদি রামপ্রসাদ ভট্টাচার্য চটে যায়, তাহলে আর কারো সাধ্য নেই তাকে দিয়ে তার অতীতের অভিজ্ঞতার ঘটনা বলানোর মতো। সে এবার কাছুমাচু স্বরে বলল, আপনি আমায় মার্জনা করবেন কর্তা, কি বলতে কি বলে ফেলেছি, মূর্খের এই অপরাধ ক্ষমা করুন। নিন কর্তা আপনার চা, দয়া করে আমার ওপর রাগ করে থাকবেন না। ভোলার এই কথা শুনে এবার যেন কিছুটা মাথা ঠান্ডা হলো রামপ্রসাদ ভট্টাচার্যের। ভোলার হাত থেকে চায়ের ভাঁড় নিয়ে সে তাতে ঈষৎ ফু দিয়ে ঠোঁট ছোঁয়ালো। গল্পের পরবর্তী অংশ শোনার জন্য টান টান উত্তেজনায় অধীর আগ্রহের সাথে অপেক্ষা করছিল সেখানে উপস্থিত প্রতিটা মানুষ। ইতিমধ্যেই প্রকৃতি আরও অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছে। পরিবেশের মধ্যে থেকে সবটুকু আলোর মাত্রা উবে গিয়েছে কর্পূরের মতন। সুবীরের অনুরোধে গল্প আবার শুরু হলো। সেই রাতে যে কতটা সময় আমি হেঁটেছিলাম তার বিন্দুমাত্র হিসাব নেই। তবে সম্পূর্ণ একাকী নির্জন পথ ধরে হাঁটতে হাঁটতে আমি মাঝে মধ্যে উপলব্ধি করছিলাম যে আমি যেন একা নয়। আমাকে ঘিরে আরও অনেকগুলো কালো কালো ছায়ামূর্তি আমার গতিবিধি লক্ষ্য করে যেন কোনো অসৎ উদ্দেশ্যে তারাও এগিয়ে চলেছে আমার সাথে সাথে। তোমরা বিশ্বাস করো, আমার মনের ভ্রম কিংবা চোখের ভুল নয়, আমি পরিষ্কার এক এক সময় দেখলাম রাস্তার দুই ধারে থাকা পার্শ্ববর্তী ঝোপঝাড়ের মধ্যে কারা যেন টকটকে লাল চোখে তাকিয়ে রয়েছে আমার দিকে। ওরকম লাল চোখ যে কোন প্রাণীর হতে পারে তা আমি শত চেষ্টা করেও বুঝে উঠতে পারলাম না। রক্তের মতো টকটকে লাল সেই চোখে কালো কুচকুচে দুটি করে মণি উপস্থিত। শিয়ালের মতো সাপত প্রাণীদের চোখ রাতের অন্ধকারে কিছুটা উজ্জ্বল হয়, একথা ঠিকই, কিন্তু তাই বলে ওই রকম টকটকে করমচা ফলের মতো লাল হয় না কখনোই। আমি হাতের মধ্যে শক্ত করে ধরলাম একটা মোটা লাঠি। এরকম পরিস্থিতিতে এটাই একমাত্র আমার আত্মরক্ষার উপায়। নিজের ভাগ্যের প্রতি নিজেরই ভীষণ রাগ হলো। যদি আসার সময় ওরকম ঝড় জলের মুখোমুখি না হয়ে পরিত্যক্ত কার্যালয়ের মধ্যে আটকে না পড়তাম, তাহলে সন্ধ্যার অন্ধকার নামার আগেই আমি হয়তো সঠিকভাবে পাঁচমারি গ্রামে পৌঁছে যেতে পারতাম। কিন্তু তা না হওয়ার কারণে এরকম অসহায় অবস্থায় একরাশ দুশ্চিন্তার বোঝা মাথায় নিয়ে আমাকে যেতে হচ্ছে বরাবর। আমি একটু ডাকাবুকি প্রকৃতির মানুষ ছিলাম। ভূত প্রেতের অস্তিত্বে আমার খুব একটা বিশ্বাস ছিল না কোনো কালেই। তবে মনের মধ্যে যে জিনিসটা নিয়ে ভয় হলো তা হলো চোর ডাকাতের উপদ্রব। যদি এরকম একটা জায়গায় এমন অসহায় অবস্থায় একদল ডাকাতের খপ্পরে পড়ি, তাহলে আর প্রাণে বাঁচা সম্ভব নয়। আমার সঙ্গে বেশ কিছু অর্থ রয়েছে, সেই সমস্ত কিছু তারা তো লুট করবেই, সাথে আমার প্রাণটাও কেড়ে নেবে। ঈশ্বরের উদ্দেশ্যে কাতরভাবে প্রার্থনা জানালাম এবং এই পরিস্থিতি থেকে উদ্ধারের উপায় বাতলে দিতে বললাম। ততক্ষণে আমি পুরোপুরি নিঃসন্দেহ হয়েছি যে আমার পিছু পিছু সত্যি অনেকগুলো কালো কালো ছায়ামূর্তি এগিয়ে আসছে। আমি তাদের পায়ের আওয়াজ পেয়েছি, কিন্তু ঘাড় ঘুরিয়ে পেছন পানে তাকানো মাত্রই তারা যেন অন্ধকারের সাথে মিলিয়ে যাচ্ছে অদ্ভুতভাবে। এসব কি যে ঘটছে তা বুঝে উঠতে পারছিলাম না। জলজ্যান্ত মানুষগুলো ওই রকমভাবে মিলিয়ে যাচ্ছে কি করে? ওরা আদতে রক্ত মাংসে গড়া জীবন্ত কোনো মানুষ নাকি অন্য কিছু?
এই প্রশ্নটা মাথার মধ্যে আসতেই আমার মনে হলো আমার গোটা শরীর কেমন যেন ভারী হয়ে উঠছে ধীরে ধীরে। বুকের মধ্যে হৃদস্পন্দনের মাত্রা বেড়ে গেল কয়েক গুণ। আমার যাবতীয় ভাবনায় জাল ভিন্ন করে ওই নৈশ পরিবেশের মধ্যে একটা বিজাতীয় বিকট শব্দের সৃষ্টি হলো। আচমকা পিছন ফিরে তাকাতেই যা দেখলাম তাতে আমি পুরোপুরি চমকে গেলাম। কেন রামপ্রসাদ খুড়ো, তুমি হঠাৎ করে পিছন ফিরে তাকাতেই কি এমন জিনিস দেখলে যার কারণে পুরোপুরি চমকে গেলে? আর ওই বিজাতীয় বিকট শব্দটি আসলে কিসের শব্দ ছিল? পিছন ফিরে তাকাতেই আমি দেখলাম বহু দূর থেকে একটা কালো রঙের মোটর গাড়ি খড়খড় যান্ত্রিক শব্দ করে রাস্তা ধরে এগিয়ে আসছে ক্রমেই আমার দিকে। আমার বুকের ভিতরটা হিম হয়ে গেল একটু একটু করে। মনে পড়ে গেল রাখো হরি মশাইয়ের বলা ওই কথাগুলো। রাস্তার মাঝ বরাবর পাথরের মূর্তির মতো স্থির হয়ে অবিচল দাঁড়িয়ে রইলাম, যেন এতটুকু হাঁটার শক্তি পর্যন্ত দেহের মধ্যে আর অবশিষ্ট নেই। বাবু, আরে ও বাবু, আসুন আসুন, আমার মোটর গাড়িতে উঠে আসুন। এই রাত বিরেতে অন্ধকারে পায়ে হেঁটে আপনাকে আর যেতে হবে না কষ্ট করে। আপনি কোথায় যাবেন তা বলুন, আমি আপনাকে পৌঁছে দেব। মোটর গাড়ির চালক আমার সামনে গাড়ি নিয়ে এসে বেশ জোরালো শব্দে ব্রেক কষে মুখ বাড়িয়ে আমার দিকে তাকিয়ে কথাগুলো বলল। চাঁদের ঝলমলে নীলচে সাদা চাঁদনি আলোয় আমি দেখলাম চালকের মুখখানি। চালকের বয়স হয়েছে যথেষ্ট, সে কথা তার গলার আওয়াজ শুনেই পরিষ্কার বোঝা যায়। দীর্ঘদিন মানুষের বুকের মধ্যে সর্দি বসলে যেই রকম খড়খড় আওয়াজ বের হয়, ঠিক সেই রকম তার গলার আওয়াজ। চালকের মুখমণ্ডলে অসংখ্য অগণিত আঁকিবুকি বয়সজনিত ভাঁজের রেখা চলে গিয়েছে এদিক থেকে ওদিকে। লম্বা মাথার চুল, দুই চোখের মধ্যে সরু করে টানা আছে সুরমা, তবে তার চোখের মণি দুটো ভারী অদ্ভুত ও অস্বাভাবিক রকমের সাদা। ওই রকম সাদা চোখের মণি যেন সম্পূর্ণ প্রকৃতি বিরুদ্ধ। আমি খুব ভালো করে পর্যবেক্ষণ করছিলাম তাকে। বুঝতে পারলাম এই তবে করিম মিয়া, যার কথা রাখোরি সান্যাল মশাই আমায় বলেছিলেন। তিনি আমাকে বারবার পই পই করে বলেছেন যে আমি যেন কোনো অবস্থাতেই করিম মিয়ার মোটর গাড়িতে না উঠি। তার শত অনুরোধ করার পরেও না, তাহলে নাকি আমার বড় সড় রকমের একটা বিপদ ঘটে যেতে পারে, এমনকি মৃত্যুর আশঙ্কাও তিনি করেছেন। কিন্তু কেন? মৃত্যু ঘটবে কেন? এই করিম মিয়া আসলে কে? এ কি তবে দুষ্কৃতী দলের চক্রান্তের সাথে জড়িত নাকি? হয়তো মোটর গাড়িতে আমারই মতো ওই রকম নিরীহ বিপদগ্রস্ত মানুষদের প্রথমে তুলে কোনো এক নিরিবিলি জায়গায় নিয়ে যায়, তারপর তাকে হত্যা করে সমস্ত কিছু মূল্যবান জিনিসপত্র নিয়ে পালায়। আর এই কারণেই এই তল্লাটে করিম মিয়ার এইরকম বদনাম রয়েছে। এই সমস্ত কিছুই আমার মস্তিষ্কের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। আকাশ কুসুম ভাবনা চিন্তা করছিলাম আমি। কি হলো বাবু, কি এত ভাবছেন? বেশি ভাবনা চিন্তা করে লাভ নেই, আপনি উঠে আসুন দেখি আমার গাড়ির মধ্যে। আমি আপনাকে কথা দিচ্ছি, সম্পূর্ণ সুরক্ষিতভাবে নিরাপদ স্থানে আপনাকে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। বৃদ্ধ করিম মিয়ার কথা শুনে আমি তার প্রস্তাব নাকচ করতেই যাব। ঠিক এমন সময় আকাশের বুকে কোনো একটা রাতচরা পাখি তীব্র শব্দে চিৎকার করতে করতে মাথার ওপর কয়েকবার পাক খেয়ে কোথায় যেন
করিম মিয়ার কথা শুনে আমি বেশ শক্ত করে ধরে বসলাম। করিম মিয়া গাড়িতে স্টার্ট দিয়ে মোটর গাড়ি চালাতে আরম্ভ করলো। তবে সেই কালো গাড়িটা এত দ্রুত গতিতে ছুটতে লাগলো যেন মনে হলো গাড়িটা মাটির ওপর দিয়ে নয়, বরং শূন্যের মধ্যে বাতাস কেটে এগিয়ে চলেছে সামনের দিকে, যেন কোনো দ্রুত গতিসম্পন্ন রাজধানী ট্রেনের মতো। তোমাদের বললে তোমরা হয়তো বিশ্বাস করবে না। ছিল এরপরে ঘটলো আসল ঘটনাটা। আসল ঘটনা? কি ঘটনা ঘটলো রামপ্রসাদ খুড়ো? সুবীরের প্রশ্নে রামপ্রসাদ ভট্টাচার্য তার দিকে কেমন যেন অদ্ভুত ঘোলাটে দৃষ্টিতে তাকালো। তারপর রক্তশূন্য ফ্যাকাশে মুখে বলল, আমি দেখলাম গাড়ি চালাতে চালাতে করিম মিয়া রীতিমতো অদৃশ্য কাদের সাথে যেন তর্ক বিতর্ক করতে আরম্ভ করলো। হ্যাঁ, পেছনের সিটে বসে আমি পরিষ্কার দেখতে পেলাম ড্রাইভার করিম মিয়া অদৃশ্য কাদের সাথে যেন বাগযুদ্ধে জড়িয়ে পড়েছে। তবে তাদের ভাষা আমার ঠিক বোধগম্য হচ্ছে না। তারা যেন দুর্ভেদ্য অতি লৌকিক কোনো ভাষায় বাক্য বিনিময় করছে। যত সময় যেতে লাগলো ততই এই ঘটনা অত্যন্ত খারাপের দিকে মোচড় দিল। করিম মিয়া এবার রীতিমতো কাদের সাথে যেন হাতাহাতিতে নামলো। আমি কিছুতেই বুঝতে পারছিলাম না করিম মিয়া কাদের সাথে কথা বলছে আর কাদের সাথে তর্ক বিতর্ক করছে। আমি কিন্তু কাউকেই দেখতে পাচ্ছিলাম না। আমার মনের মধ্যে সহসা একটা আশঙ্কা জেগে উঠল, তাহলে কি করিম মিয়াও বদ্ধ উন্মাদ? হ্যাঁ ভগবান, আজ রাতই কি তবে আমার জীবনের অন্তিম রাত হতে চলেছে? এসব কি ঘটছে প্রথম থেকে? এখানকার স্টেশনে নেমে ভয়াবহ ঝড় বৃষ্টির মুখোমুখি হয়ে পরিত্যক্ত ওই কার্যালয়ের মধ্যে এক পাগলের সাথে সময় কাটলো। এখন এই গাড়িতে চালকটিও কি তবে মানসিক ভারসাম্যহীন? তারপর তারপর কি হলো রামপ্রসাদ খুড়ো? করিম মিয়া যখন গাড়ি থামাল, বাবু, আর চিন্তার কারণ নেই। আপনি পাঁচমারি গ্রামের মধ্যে প্রবেশ করেছেন। আমি আমার কথা রেখেছি। আপনাকে সম্পূর্ণ সুরক্ষিত অবস্থায় পৌঁছে দিলাম আপনার গন্তব্যে। তবে একটা কথা আপনাকে বলি, রাতের বেলায় আপনি কখনোই আর ওই পথ দিয়ে যাতায়াত করবেন না। আপনার ভাড়াটা নিয়ে আমার মুখের কথা মুখেই আটকে গেল। কথা শেষ করতে পারলাম না। চোখের পলক ফেলা মাত্রই করিম মিয়া সহ তার কালো মোটর গাড়িটাকে আমি আর কোথাও দেখতে পেলাম না, যেন সেগুলো সম্পূর্ণ উধাও হয়ে গিয়েছে। একটা আস্ত মোটর গাড়ি কিভাবে বিনা শব্দে এতটা রাস্তা এভাবে চোখের নিমেষে চলে যেতে পারে সেটা আমি বুঝে উঠতে পারলাম না কিছুতেই। আমার মাথার মধ্যে প্রচণ্ড রকমের যন্ত্রণা করতে আরম্ভ করলো। সারা রাত ধরে একের পর এক যা সমস্ত কিছু আমার সাথে ঘটেছে
তা যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষকে সম্পূর্ণ অসুস্থ করে তোলার পক্ষে যথেষ্ট। দেখলাম ধীরে ধীরে পূর্বের আকাশের সূর্যোদয়ের আলো ফুটতে আরম্ভ করেছে। তবে আমার মনের মধ্যে চলতে থাকা সমস্ত প্রশ্নের উত্তর পেয়েছিলাম পরের দিন পাঁচমারি গ্রামের মানুষদের গোটা ঘটনা খোলসা করে খুলে বলতে। রামপ্রসাদ খুড়ো, পাঁচমারি গ্রামের মানুষদের থেকে কি জানতে পেরেছিলে? যা জানতে পেরেছিলাম তাতে আমার পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল। পাঁচমারি গ্রামের মানুষদের মুখে আমি শুনেছিলাম যেই গ্রামটা পেরিয়ে আমি পাঁচমারি গ্রামের মধ্যে প্রবেশ করেছি, বর্তমানে বাস্তবের মাটিতে নাকি সেই গ্রামের কোনো অস্তিত্ব নেই। আজ থেকে বহু বছর পূর্বে ওই গ্রাম ওখানে ছিল, কিন্তু বর্তমানে তা সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। বহু যুগ আগে এক সাংঘাতিক মারণ ব্যাধিতে আক্রান্ত হয়ে ওই গোটা গ্রামের মানুষ মারা যায়, কিন্তু মৃত্যুর পরেও তাদের আত্মারা মুক্তি পায়নি। গোটা গ্রামের মানুষের অতৃপ্ত আত্মারা সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে আসার পরে সেখানে পুনরায় ফিরে আসে। প্রতি রাতে একটা আস্ত গ্রাম জেগে ওঠে। সেই গ্রাম কোনো সাধারণ 5টা গ্রামের মতো নয়, সেটা আসলে একটা ভয়ানক ভুতুড়ে গ্রাম। ওই গ্রামের মধ্যে বসবাসকারী প্রতিটি মানুষ বর্তমানে অতৃপ্ত আত্মা বা বিদেহী অশরীরী ছাড়া আর কিছুই নয়। কি বলছো কি রামপ্রসাদ খুড়ো? তার মানে তুমি সেই রাতে যে সকল মানুষদের দেখেছিলে তারা প্রত্যেকেই আসলে এক একটি বিদেহী আত্মা, এমনকি ওই কিন্তু তোমার কথা যদি ধরে নিই তাহলে তো এটাও প্রমাণ হয় যে করিম মিয়াও এক অতৃপ্ত আত্মা ছিল। একেবারেই তাই, করিম মিয়াও ছিল এক অতৃপ্ত আত্মা। মৃত্যুর পরে সে তার অত্যন্ত পছন্দের এবং জীবনদশায় রোজগারের একমাত্র সম্বল ওই মোটর গাড়িটাকে নিয়ে সে প্রতি রাতে আধারে বারবার যাতায়াত করত গ্রামের পথ ধরে। করিম মিয়া এক অতৃপ্ত আত্মা ছিল বলেই তার গলার আওয়াজ আমার ওই রকম ঘরে লেগেছিল, এবং সেই কারণেই অত দ্রুত গতিতে সে মোটর গাড়ি ছোটাতে সম্ভব হয়েছিল। শুধুমাত্র এতটুকুই নয়, আরও অনেক কিছু জানতে পেরেছিলাম পাঁচমারি গ্রামের মানুষদের কাছ থেকে। গোটা গ্রামের অতৃপ্ত আত্মারা নাকি সাংঘাতিক ভয়ানক। যে কোনো জীবিত মানুষ যদি রাতের বেলায় ভুলবশত কিংবা নিজের অজান্তে এই সমস্ত কিছু না জেনে তাদের গ্রামে প্রবেশ করে, তাহলে তারা রাতের এক বিশেষ প্রহরে সবচেয়ে অশুভ শক্তিসম্পন্ন আত্মায় পরিণত হয়ে সেই অসহায় মানুষটির প্রাণ নেয়। ঠিক এই কারণেই রাখোহরি সান্যাল আমায় বারবার তাদের কাছে থাকার জন্যে অনুরোধ করেছিল, যাতে আমি তাদের আশ্রয়ে থাকি এবং গভীর রাতে ওই বিশেষ প্রহরে সেখানে উপস্থিত প্রতিটা আত্মা অত্যন্ত অশুভ ক্ষমতার অধিকারী হয়ে আমায় হত্যা করতে পারে। তোমরা বুঝতে পারছো যেই রাখোহরি সান্যালকে আমি অত্যন্ত ভালো মনের একজন মানুষ ভেবেছিলাম, সে আসলে কত বড় একজন শয়তান পিশাচ ছিল। আমাকে মারার জন্যই সেই সমস্ত অতৃপ্ত প্রেতাত্মারা এইরকম কৌশল করেছিল। ওই গোটা গ্রামের অত খারাপ আত্মার মধ্যে কেবলমাত্র একটি প্রেতাত্মাই ছিল যা অত্যন্ত ভালো, যে কোনো নিরীহ মানুষের প্রাণ নিত না, বরং তাকে রক্ষা করত, আর সে হলো করিম মিয়া। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই চরম সত্যি যে করিম মিয়ার আত্মাই সমস্ত নিরীহ মানুষদের তার গাড়িতে বসিয়ে সেই ভুতুড়ে গ্রাম থেকে বের করে তাদের সুরক্ষিত কোনো এক জায়গায় পৌঁছে দিত। এইভাবে সকলকে রক্ষা করাই ছিল তার দায়িত্ব।
রাখোরি সান্যাল খুব ভালো করেই জানতো যে আমি যদি একবার করিম মিয়ার গাড়িতে উঠে বসি তাহলে তাদের পক্ষে আর কিছুতেই আমাকে হত্যা করা সম্ভব নয়। তাই এ গল্প বলতে বলতে বৃদ্ধ রামপ্রসাদ ভট্টাচার্য একটু যেন হাঁপিয়ে পড়ল। বাইরে বৃষ্টির মাত্রা এখন বেশ কিছুটা কমেছে। ঘরে ফেরার উদ্দেশ্যে চায়ের দোকানের বেঞ্চ ছেড়ে শটান উঠে বাইরের পথে বের হতেই যাচ্ছিল। আচমকা কী যেন একটা মনে পড়তেই পেছন ফিরে সকলের উদ্দেশ্যে বললেন, এই ঘটনা থেকে তোমরা কি শিক্ষা পেলে বলতে পারবে? আমি বলি, আমাদের হাতের 5টা আঙুল যেমন সমান হয় না, আমাদের মানুষদের মধ্যে যেমন ভালো মন্দ ভেদাভেদ থাকে, ঠিক তেমনই অতৃপ্ত অশরীরী আত্মাদের মধ্যেও সেই ভেদাভেদ রয়েছে। সেই বিভীষিকাময় রাতে আমি কখনোই প্রাণে বাঁচতে পারতাম না যদি না করিম মিয়ার আত্মা আমায় ওইভাবে তাদের গ্রামের বাইরে বের করে সুরক্ষিত স্থানে পৌঁছে দিত। সেই অভিশপ্ত রাতে আত্মাদের হাত থেকে রক্ষা পেয়েছিলাম শুধুমাত্র একটি আত্মার জন্যেই। তাই ভূত প্রেত অশরীরী মানেই যে সবসময় ভীষণ ক্ষতিকারক এমনটি কিন্তু নয়। এবার চলি হে, আবার পরে কোনো একদিন আসবো। তবে রোজ রোজ এইভাবে গল্প শুনবার আবদার করিস না। আজ নিতান্তই সুবীর আমার কাছে আবদার করলো তাই বললাম। তবে যাওয়ার আগে আরেকটা কথা, খুব তাড়াতাড়ি পাঁচমারি গ্রামের সমস্ত কাজকর্ম মিটিয়ে আমি দিন বেলাবেলি সূর্যের আলো থাকতে থাকতে সেই স্থান ছেড়ে চিরকালের মতো চলে এসেছিলাম। আসার পথে দেখেছিলাম সত্যি সেখানে কোনো গ্রামের চিহ্নমাত্র নেই, অথচ রাতের অন্ধকার নামার পর একটা জমজমাট গ্রাম্য পরিবেশ তৈরি হয়। হয়তো এখনও এত বছর পরেও সেই আত্মারা মুক্তি পায়নি। কালের চক্রে একইভাবে প্রতি রাতে নেমে আসে রাতের ঘন আধারে। আর যে সমস্ত মানুষরা ভুলবশত নিজের অজান্তে এত কিছু না জেনে উপস্থিত হয় সেথায়, তাদেরই কপালে মৃত্যুর কালযোগ ঘনিয়ে আসে। আর ঠিক তখনই তাদের বাঁচানোর উদ্দেশ্যে সাক্ষাৎ দেবদূতের মতো হাজির হয় করিম মিয়ার আত্মা তার কালো কুচকুচে মোটর গাড়িখানা নিয়ে। মন্ডল স্টুডিওর নিবেদন গল্পের ভান্ডার। নমস্কার বন্ধুরা, আমি রাজীব। এতক্ষণ শুনছিলেন লেখক সুরজিৎ ঘোষের কলমে মেদিনীপুরের আতঙ্কের সেই রাত। গল্পটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজ এতটুকুই, দেখা হচ্ছে আরও একটি নতুন গল্পের সাথে। ততক্ষণ নিজে ভালো থাকুন আর সকলকে ভালো থাকতে সাহায্য করুন।